নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। বাংলাদেশের প্রধান শিল্পাঞ্চলগুলিতে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কোথাও কারখানা বন্ধ রাখতে হচ্ছে, কোথাও উৎপাদন নেমে এসেছে স্বাভাবিক ক্ষমতার মাত্র 30%, কোথাও আরও কম, মাত্র 10%। আবার কোথাও গ্যাসের বদলে কাঠ পুড়িয়ে বয়লার চালানোর চেষ্টা করছেন কারখানার মালিকরা। কোথাও কারখানার গেটে নোটিশ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে কারখানা। আর ঠিক এই সময়েই গত 18ই আগস্ট বাংলাদেশের রাজধানী ঢাকায় হাজির হয়েছিলেন ভারতের এক ঝাঁক প্রথম সারির শিল্পপতি ও কর্পোরেট প্রতিনিধি। তাদের মধ্যে ছিলেন কারা? মাহিন্দ্রা, গোদরেজ, লারসেন অ্যান্ড টুব্রো, ইন্ডিয়ান অয়েল, নুমালিগড় রিফাইনারি, ভারত বায়োটেক, অ্যাপোলো হাসপাতাল এবং আরও কয়েকটি বড় ভারতীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বাংলাদেশের শিল্প যখন গ্যাসের অভাবে ধুঁকছে তখন ভারতীয় শিল্পপতিরা হঠাৎ কেন ঢাকায়? বাংলাদেশের বিপর্যস্ত শিল্পগুলিকে সাহায্য করতে, নতুন বাজার ধরতে, বাংলাদেশের সস্তা শ্রম ও পরিকাঠামোর সুযোগ নিতে, নাকি রাজনৈতিক সম্পর্কের দরজা যেটা তারেক রহমান ক্ষমতায় বসে বন্ধ করতে চাইছেন গত 6 মাস ধরে, সেখান থেকে তাকে ফেরাতে? এটা ছিল আসলে ভারত সরকারের ব্যবস্থাপনায় তৈরি ভারতীয় শিল্পপতিদের একটি নিয়োজিত সফর, যার রাজনৈতিক গুরুত্ব অনেক। সময়টা খেয়াল করুন, 18ই আগস্ট ছিল তারেক রহমানের ভারত সফর নিয়ে যখন আলোচনা প্রবল হয়ে উঠেছিল, এবং পজিটিভ আলোচনা। এটা সেই সময়ের কথা। সেই আবহে শিল্পপতিদের ঢাকা সফর দিয়ে ভারত সরকার বার্তা দিতে চেয়েছিল, আমরা বন্ধু বন্ধু ভেবে হাত ধরো, জান কবুল তোমার জন্যে। সে হাত ধরেনি ঢাকা, আর তার পরিণাম আজ অন্ধকারে ডুবছে বাংলাদেশ। প্রথমেই বাংলাদেশের বিদ্যুৎ সংকটের কথা তো আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই। আর ওই পরিসংখ্যানের কচকচিতে আমি যাচ্ছি না। আমার যেটা বক্তব্য সেটা হলো যে বাংলাদেশের এমনকি ঢাকা শহরে পর্যন্ত দিনে, বাংলাদেশের ঢাকা তো খুব কম, ন্যাচারালি রাজধানী, সেখানে বিদ্যুৎ কাটাতাটাগুলো কম হয়, কিন্তু তা সত্ত্বেও গ্রামে গঞ্জে এবং ঢাকা সেখানে গ্রামে গঞ্জে ছোট শহরে অনেক জায়গায় দিনে 15 থেকে 20 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ কাটা চলছে। অর্থাৎ বিদ্যুৎবিহীন অন্ধকারে মানুষকে থাকতে হচ্ছে। বাংলাদেশের গ্যাস সংকটের প্রকৃত ছবিটা কি? বাংলাদেশের দৈনিক গ্যাসের চাহিদা, এখানে একটু আমাকে পরিসংখ্যান আনতেই হচ্ছে, যে গ্যাসের চাহিদা দৈনিক 380 থেকে 400 কোটি ঘনফুট কিউবিক ফিট। স্বাভাবিক অবস্থাতেও যখন কোনো প্রবলেম নেই বাংলাদেশের, তখনও সরবরাহ থাকে 260 কোটি ঘনফুটের কাছাকাছি। অর্থাৎ স্বাভাবিক অবস্থাতেও প্রতিদিনের স্বাভাবিক ঘাটতি প্রায় 120 থেকে 140 কোটি ঘনফুট, যা মোট চাহিদার প্রায় 1/3। এই পুরনো ঘাটতির ওপরে নতুন বিপর্যয়ে নামিয়ে এনেছে মহেশখালীর দুটো ভাসমান এলএনজি টার্মিনালের বারবার বিকল হয়ে যাওয়া। 21শে জুলাই মার্কিন সংস্থা এক্সেলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মিনালে আগুন ধরে যায় এবং প্রযুক্তিগত গোলযোগ দেখা দেয়। এক ধাক্কায় ওই ন্যাশনাল গ্রিড বা জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 45 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ পুরো বন্ধ হয়ে যায়। টার্মিনালটি
আংশিকভাবে পরবর্তী সময়ে চালু করা হলেও আবার দেখা দেয় সেখানে প্রযুক্তিগত ত্রুটি, কখনো এলএনজি কার্গোর অভাব, কখনো যান্ত্রিক সমস্যা, আবার কখনো উত্তাল সমুদ্রের কারণে ট্যাঙ্কারকে টার্মিনালের সঙ্গে যুক্ত করা যায়নি। অন্যদিকে সামিটের ভাসমান টার্মিনালও প্রতিকূল আবহাওয়ার কারণে কয়েক দফায় সরবরাহ বন্ধ করতে বা কমাতে বাধ্য হয়েছে। ফলে আগস্টের মাঝামাঝি সময়ে বাংলাদেশের জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ এক পর্যায়ে দৈনিক মাত্র 173 থেকে 218 কোটি ঘনফুটের মধ্যে নেমে আসে, যেখানে চাহিদা হচ্ছে প্রায় 400 কোটি ঘনফুট। অর্থাৎ কোনো দিনে প্রয়োজনের অর্ধেক গ্যাসও পাওয়া যায়নি। 22শে আগস্ট এক্সেলারেটেড টার্মিনাল আবার আংশিকভাবে উৎপাদনে ফেরার পর সরবরাহ প্রায় 230 কোটি ঘনফুটে উঠেছে, মানে এখনও ঘাটতি প্রায় 200 কোটি ঘনফুট। অতএব পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, এটাই বড় জোর বলা যায়। কিন্তু এটাও মনে রাখতে হবে, প্রায় 400 কোটি ঘনফুট চাহিদার তুলনায় 230 কোটি ঘনফুট সরবরাহ মানে এখনও প্রতিদিন 150 কোটি ঘনফুটের বেশি বিশাল ঘাটতি। সুতরাং টার্মিনাল আংশিক চালু হয়েছে মানে সংকট কেটে গেছে, এমনটা যারা ভাবছেন সম্পূর্ণ ভুল ভাবছেন। এবার দেখা যাক এই ঘাটতি শিল্পাঞ্চলে কী ধরনের পরিস্থিতি তৈরি করেছে। গাজীপুর বাংলাদেশের বৃহত্তম শিল্প কেন্দ্রগুলোর একটি। সেখানে দৈনিক প্রায় 55 কোটি ঘনফুট গ্যাসের প্রয়োজন হলেও পাওয়া যাচ্ছিল মাত্র 25 থেকে 30 কোটি ঘনফুট, অর্থাৎ ঘাটতি 45% বেশি, প্রায় অর্ধেকের মতো। গ্যাসের অভাবে গাজীপুরের প্রায় 17 থেকে 18% কারখানা, এটা সরকারি হিসেবে, কয়েকদিনের জন্য উৎপাদন বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছিল। হাজার হাজার শ্রমিককে সাময়িকভাবে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। নরসিংদীতে শতাধিক কারখানা কয়েকদিন বন্ধ থাকার খবর সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। অন্তত 50টি কারখানায় গ্যাসের বদলে কাঠ পুড়িয়ে কোনো রকমে বয়লার চালু রাখার চেষ্টা করছে। প্রতিটি কারখানাকে শুধু কাঠের জন্য দৈনিক 10,000 টাকার বেশি খরচ করতে হচ্ছে। এটা বেশি স্বাভাবিকের থেকে। প্রশ্ন হলো, একবিংশ শতাব্দীর একটি রপ্তানি নির্ভর শিল্প বাংলাদেশের অর্থনীতিতে কাঠ পুড়িয়ে বয়লার চালানো, এটা কি আদৌ কোনো সমাধান? এর উত্তর অবশ্যই কখনোই নয়। এটি আসলে উৎপাদন ব্যবস্থা সচল রাখার মরিয়া চেষ্টা। কারণ বয়লার বন্ধ হয়ে গেলে পোশাক শিল্পের তালা, সাইজিং, ডাইং, স্পিনিং, নিটিং, গোটা উৎপাদন শৃঙ্খল ভেঙে চুরমার হয়ে যাবে। আবার সেই বয়লার যখন ভবিষ্যতে গ্যাসের সাপ্লাই সেটা স্বাভাবিক হলে এই বয়লার চালু করতে গেলেও আবার অনেক পরিশ্রম, অনেক খরচ। ঢাকার আশেপাশে নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, আশুলিয়া এবং ভালুকার মতো প্রধান শিল্পাঞ্চলে কোথাও কোথাও গ্যাসের চাপ 0 থেকে 2.5 PSIতে নেমেছে। অথচ বড় শিল্পের বয়লার চালাতে প্রয়োজন 10 PSI বা তার বেশি প্রেশার, এটা সেই চাপ চাই। ফলে অনেক ডাইং, সাইজিং, স্পিনিং ও সিরামিক কারখানা তাদের স্বাভাবিক ক্ষমতার মাত্র 10 থেকে 20-25% কাজ করতে বাধ্য হচ্ছে। অবস্থানটা বুঝলেন? স্বাভাবিক ক্ষমতার মাত্র 10 থেকে 20-25% কাজ করতে বাধ্য হচ্ছে, মানে 75 থেকে 90% কাজ করতে পারছে না। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য
পরিষ্কার করে নেওয়া দরকার যে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে গ্যাসের অভাবে সব পোশাক কারখানা যে বন্ধ হয়ে গেছে এটা ঠিক নয়, কিন্তু বেশ কিছু কারখানায় এবং বলা যায় বেশিরভাগ কারখানায় ঝাঁপ পড়েছে, অর্থাৎ প্রোডাকশান বন্ধ। যদিও অনেক কারখানা স্বাভাবিক ক্ষমতার অনেক কম উৎপাদন করতে বাধ্য হচ্ছে। মূল সমস্যা তৈরি হয়েছে উৎপাদনের প্রথম দিকের ধাপগুলোতে, সুতো তৈরি, কাপড় বোনা, ডাইং, ওয়াশিং এবং ফিনিশিংয়ে। এই শিল্পগুলো গ্যাসের ওপর অত্যন্ত নির্ভরশীল এবং নির্ভরশীল কাঁচামালের ওপর, যার একটা বড় অংশ ভারত থেকে যায়। ভারত থেকে সেই যাওয়াটা নানা কারণে, যার মধ্যে একটা হচ্ছে ডলারের অভাব, আবার একটা হচ্ছে এই মুহূর্তে ভারত একটু মুঠোটাকে শক্ত করেছে। এই প্রাথমিক কারখানাগুলো ঠিক সময়ে কাপড় সরবরাহ করতে না পারলে পোশাক সেলাইয়ের কারখানা আজ চালু আছে, হয়তো দুদিন পরে তার কাঁচামালের টান পড়তে পারে, আর তার জন্যে কি হবে? কারখানা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ গ্যাস সংকটের সম্পূর্ণ অভিঘাত এখনও রপ্তানির পরিসংখ্যানে ধরা পড়েনি, কিন্তু উৎপাদন শৃঙ্খলের ভেতরে বিস্ফোরক পরিস্থিতি তৈরি হচ্ছে। জুলাই মাসে বাংলাদেশের মোট রপ্তানি ছিল প্রায় 472 কোটি ডলার, এটা জুন মাসের তুলনায় বেড়েছে। কিন্তু মনে রাখবেন, গত বছরের জুলাইয়ের তুলনায় এই রপ্তানি বাড়েনি, বরং কমেছে প্রায় 1%। পোশাক রপ্তানি হয়েছে প্রায় 389 কোটি ডলার, যেটা গত বছরের জুলাই মাসের তুলনায়, মানে 2025-এর জুলাইয়ের তুলনায় প্রায় 2% কম। আর 2024-এর জুলাইয়ের তুলনায়, তখন গোলমাল চলছিল বাংলাদেশে, তার তুলনায় এটা 5% কম। ওভেন পোশাকের রপ্তানি কমেছে প্রায় 3.16%, এবং নিটওয়্যার কমেছে প্রায় 1%-এর বেশি। এই পরিসংখ্যানকে এখনই ধস বা মহাধস বলা যাবে না, এটা ঠিক, কিন্তু বিপদটা তো অন্য জায়গায়। বিদেশি ক্রেতার কাছে পোশাকের দাম একমাত্র বিবেচ্য নয়, নির্ধারিত দিনে পণ্য পৌঁছে দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। গ্যাসের অভাবে উৎপাদন বিলম্বিত হচ্ছে, কারখানাকে অনেক বেশি খরচ করতে হচ্ছে, এবং সময় না থাকায় বিমানে পণ্য পাঠাতে হচ্ছে। কখনো কখনো জরিমানা পর্যন্ত দিতে হচ্ছে পোশাক কারখানাগুলোকে। কখনো অর্ডার বাতিল হয়ে যাচ্ছে, আর বারবার এমন হলে আন্তর্জাতিক ক্রেতা চলে যাবে অন্য জায়গায়, ভারতে, ভিয়েতনামে, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, তাদের দিকে। একবার অর্ডার যদি অন্য দেশে চলে যায়, তা ফিরিয়ে আনা খুব খুব কঠিন। আর এখানেই আসে কর্মসংস্থানের প্রশ্ন। খুব বেশি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে কি হয়নি এটা বলে স্বস্তি পাওয়া যেতে পারে, কিন্তু যদি উৎপাদন 30, 50 বা 70% নেমে আসে, তাহলে মালিকের পক্ষে সমস্ত শ্রমিককে দীর্ঘদিন পুরো মজুরি দিয়ে রাখা সম্ভব হবে না। প্রথমে ওভারটাইম বন্ধ হবে, তারপর অস্থায়ী শ্রমিকরা বাদ পড়বে, তারপর বাধ্যতামূলক ছুটি, বেতন বকেয়া, এবং শেষ পর্যন্ত ছাঁটাই। কারখানার গেট তালাবন্ধ। বাংলাদেশের পোশাক শিল্পে প্রায় 40 লক্ষ মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান, তারা সরাসরি কাজ করে। আর পরোক্ষভাবে এই পরিবহন, প্যাকেজিং, খাবারের দোকান, বাড়ি ভাড়া, ছোট ব্যবসা সহ কয়েক কোটি মানুষের জীবন এই শিল্পের ওপর নির্ভরশীল। তাই গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট শুধু শিল্প মালিকের সমস্যা নয়, এটা বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক স্থিতিশীলতার প্রশ্ন। এবার আসা যাক ভারতের প্রসঙ্গে। ভারতীয় শিল্পপতিদের
ঢাকা সফর প্রসঙ্গে। 18ই আগস্ট কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা CII এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে গিয়েছিল। সেখানে তাদের প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করে। প্রতিনিধি দলে যারা ছিল তাদের নাম আগেই বলেছি। এই তালিকাটা, সেই তালিকাটা খুব মন দিয়ে আরেকবার শুনবেন। এখানে গাড়ি আছে, পেট্রোলিয়াম ও জ্বালানি আছে, ভারী পরিকাঠামো আছে, শিল্পের বয়লার ও শক্তি সাশ্রয়ী প্রযুক্তি আছে, স্বাস্থ্য পরিষেবা আছে, ওষুধ আছে, ভোগ্যপণ্য আছে। অর্থাৎ দলটা শুধু সৌজন্য সফরে যায়নি, আর রাজনৈতিক সফরে গিয়ে থাকলেও ভারত সরকারের নির্দেশে দুদেশের সম্পর্ক উন্নয়নের উদ্দেশ্যে এবং বাংলাদেশের বাজার, জ্বালানি সংকট, স্বাস্থ্য পরিষেবা, শিল্প পরিকাঠামো এবং ভবিষ্যৎ বিনিয়োগ সব ক্ষেত্রেই তাদের নজর রাখার উদ্দেশ্য নিয়ে তারা ঢাকা গিয়েছিলেন। অর্থাৎ এক কথায় বাংলাদেশকে সব দিক দিয়ে সাহায্য করবার জন্যে তৈরি হয়ে ভারত সরকার এই CIIকে পাঠিয়েছিল। বাংলাদেশের সরকারি বিবৃতি বলছে, নতুন সরকার বাণিজ্য বিনিয়োগে ভবিষ্যৎমুখী অবস্থান নিয়েছে এবং ভারতীয় শিল্প মহল পারস্পরিক লাভজনক অর্থনৈতিক সহযোগিতার সুযোগ অনুসন্ধান করতে গেছিল। এই বিবৃতির ভাষা কূটনৈতিক, কিন্তু তার অন্তর্নিহিত বার্তা যথেষ্ট স্পষ্ট। বাংলাদেশের এখন বিনিয়োগ প্রয়োজন, নির্ভরযোগ্য জ্বালানি প্রয়োজন, শিল্প প্রযুক্তি প্রয়োজন, পেট্রোলিয়াম সরবরাহ প্রয়োজন, বিদ্যুৎ ও পরিবহন পরিকাঠামো উন্নত করা প্রয়োজন। আর ভারতের শিল্প সংস্থাগুলির প্রয়োজন বাংলাদেশের 18 কোটি মানুষের বাজার, সস্তা উৎপাদনের সুযোগ। ভারতীয় শিল্পপতিরা বাংলাদেশের সম্ভাবনা দেখতে গিয়েছিলেন। যেখানে সংকট থাকে সেখানে বিনিয়োগের সুযোগ থাকে। ওই জন্য তো ইন্ডিয়ান অয়েল গিয়েছিল, নুমালীগড়ের রুপি রিফাইনারি তারাও দেখতে গিয়েছিল। কিন্তু বাংলাদেশ সরকার, তারেক রহমান এই ভারত সফর তিনি বানচাল করে দিয়ে তিনি না গিয়ে তিনি একটা কত বড় সর্বনাশ করলেন। ভারতের তেমন কিছুই নয়, সর্বনাশটা হলো বাংলাদেশের। একটা পজিটিভ রেজাল্ট আসতে পারত যদি দেশীয় রাজনীতির ফায়দা খুঁজতে গিয়ে ভারত সফরের আমন্ত্রণ তারেক রহমান এভাবে বিসর্জন না দিতেন। এখন হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করে বারবার ডিজেল, বিদ্যুৎ, LNG চাইছে বাংলাদেশের জ্বালানি মন্ত্রী। গত 6 আগস্ট তারা এটা বলেছেন। আজ অবধি ভারত সেই ব্যাপারে কোনো কথা বলেনি। একটা কথা ভাবুন তো, যদি তারেক রহমান এই 23 থেকে 25 আগস্ট এটা যদি তিনি যেতেন, কিংবা এখনও যদি তিনি বলতেন যে 31 আগস্টের মধ্যেই 31 আগস্টের মধ্যেই তিনি যাবেন ঢাকা দিল্লি সফরে, তাহলেও কথা ছিল, আপনাকে বলে রাখলাম 2 দিনের মধ্যেই জ্বালানি, বিদ্যুৎ সব ব্যাপারে ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিত। কিন্তু তা তো করেনি। অর্থাৎ নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে বাংলাদেশ সরকার, তারেক রহমানের সরকার। কি আর করা যাবে? তালি দিতে গেলে একটা নয়, 2টো হাতের প্রয়োজন হয়। তারেক সরকার হাত বাড়াবেন না এটা ঠিক করে নিয়েছেন ভারতের দিকে। ফল যা হওয়ার তাই হচ্ছে। বাংলাদেশ তার অর্থনীতি নিয়ে অন্ধকারে ডুবছে এবং মানুষ প্রচণ্ড কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। এই তো হলো অবস্থা। এই সফর এদেরকে, এই বাংলাদেশ সরকারকে মনে রাখতে হবে যে গ্যাসের পাইপলাইনে দেশপ্রেম বা ভারত বিরোধিতার স্লোগান প্রবাহিত হয় না, সেখানে গ্যাসই দরকার। আর কারখানা শ্রমিকের কাছে ভূ রাজনীতির বড় কথা নয়, মাসের শেষে কাজ আর বেতনটাই শেষ কথা। আজকের সবচেয়ে বড় সত্যি এটাই। কেমন লাগলো আমাদের এই আজকের এই এপিসোড? আপনারা কমেন্ট করুন, লাইক দিন, শেয়ার করুন এবং অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।